নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। প্রত্যেকেরই নিশ্চয়ই বুক ডিপ ডিপ করছে, পালস রেট বেশ কিছুটা হাই। 4 তারিখ ঠিক কি হবে? ক্ষমতার ক্ষমতায় প্রত্যাবর্তন হবে তৃণমূল কংগ্রেসের, নাকি কোট আনকোট পরিবর্তনের প্রসঙ্গে পরে আসছি, বিজেপি আসবে, নাকি হাং অ্যাসেম্বলি হবে, নাকি কোনোভাবে কোনো দূরতম ক্ষীণ হলেও সম্ভাবনা রয়েছে বাম আইএসএফ জোটের সরকারে আসার, সরকার গঠন করার। এই সমস্ত কথা তো হবেই 4 মে। আমি কালকেও বলেছিলাম, আমি আজও বলছি। একটা বিশ্বাসযোগ্যতা, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার খুব কম। অসম্ভব কিছু ভিউ যে হয় তা হয় না, কিন্তু যে হাতে গোনা কয়েকজন মানুষ, গুটি কতক মানুষ, আপনারা যারা আমার সম্মানীয় দর্শক, আপনারা যারা আমার প্রতিবেদন দেখেন, আমার ভিডিও দেখেন, আমি যুক্তির কথা বলি, আমি প্রগতিশীলতার কথা বলি, আমি যা বিশ্বাস করি আমি তাই বলি, আমার চ্যানেলে আমি তাই বলি। কালকে আপনি যদি হঠাৎ করে দেখেন যে আমি একজন জ্যোতিষীর কাছে গিয়েছি, কথা বলছি বা তার বক্তব্যকে প্রপাগেট করছি, কোথাও গিয়ে কি বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে আপনার? আমার ধারণা হবে। যদি না হয় তাহলে দুর্ভাগ্য, হওয়া উচিত। এই কথা কেন বলছি সেই প্রসঙ্গে পরে আসবো। তার আগে একটা কথা বলি। 1988 সালে এডওয়ার্ড এস হারম্যান এবং নম চমস্কি 1988 সালে একটি বই লিখেছিলেন, তার নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, দ্য পলিটিক্যাল ইকোনমি অফ দ্য মাস মিডিয়া। কিভাবে জনমত উৎপাদন করা যায় ক্ষমতার স্বার্থে, কিভাবে গণমাধ্যম মানুষের মতামত উৎপাদন করে, প্রচার মাধ্যম কিভাবে মানুষের মতামতকে গঠন করতে, নির্মাণ করতে সাহায্য করে। আগামীকাল 1 মে 1945 সালের ঠিক এই 1 মে তারিখে গোয়েবলস, 1933 সাল থেকে 1945 সাল, যিনি হিটলারের প্রচার মন্ত্রী ছিলেন এবং হিটলারকে একটি কথা পাখি পড়া করে বুঝিয়েছিলেন যে আপনি যদি মিথ্যে বলেন এবং মিথ্যেটা বারবার জোরের সঙ্গে বলেন, তাহলে সেই মিথ্যেই সত্যি বলে জনগণের কাছে প্রতিভাত হবে। 1945 সালের 81 বছর আগে বিষ পান করেছিলেন সস্ত্রীক, তার যা পরিণতি হওয়ার তাই হয়েছিল। আমি যাতে সেন্সরশিপে না আটকায় কি পরিণতি বলছি না, আপনারা বুঝে নিতে পারবেন। বিষ পান করেছিলেন এবং তার আগে তার 6 জন সন্তানকে তিনি, করুণ পরিণতি। 1945 সালের 1 মে বারবার করে মিথ্যে কথা বলা এবং নম চমস্কি। ইতিহাসের দিকে একটু তাকাতে হয়। এক্সিট পোলের ইতিহাস কি? ডেনমার্কে, নাকি আমেরিকায়, নাকি তার আগে ফ্রান্সে? মোটামুটি ধরে নেওয়া যায় 1940, 50, 60-এর এই সময়টা করে এক্সিট পোলের প্রচারটা, এক্সিট পোলের যে সম্ভাবনা, এক্সিট পোলের যে উদ্ভাবন, সেটা হয়েছিল। এক্সিট পোল এই একটু আগেই আমরা জানতে পারলাম অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা নিজেদের এক্সিট পোল প্রকাশ করবে না বলেছে। এক্সিট পোল ব্যাপারটা ঠিক কি? ভোট দেওয়ার পরে, ভোট কেন্দ্র থেকে বেরোনোর পরে কোনো বেসরকারি সংস্থা তারা আপনার কাছে এসে জিজ্ঞেস করবে আপনি কাকে ভোট দিয়েছেন। আপনি আমার দর্শক, আপনি আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন, জানান, আমি জানতে চাই। আমি কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবে কাজ করার সুবাদে আমি আমার সেই অভিজ্ঞতা অবশ্যই বলছি পরে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে আপনি, আপনার কাছে আমার যারা নিয়মিত দর্শক, আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, আমার চ্যানেলের যারা দর্শক, তারা কি কখনো এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? বা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় প্রকাশ্যে বা ব্যক্তিগতভাবে কেউ জিজ্ঞেস করে, আপনি কি আপনার সম্মতি কোন দিকে, আপনার ভোট কোন দিকে, আপনার সমর্থন কোন দিকে, তাদেরকে জানাবেন? আমি জানতে চাই। দয়া করে এই প্রশ্নের উত্তর আপনি আমাকে দেবেন। এবার আমি আমার অভিজ্ঞতার কথা বলি। আমি সারা বাংলার পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, আমি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, বর্ধমান, 2 বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, অজস্র জায়গায় অজস্র মানুষের সঙ্গে কথা বলেছি, মিট করেছি। খুব যারা পার্টিজান নন, অন্ধ সমর্থক নন, কোনো দলের কর্মী নন, সংগঠিত মানুষ নন, তার বাইরে কিন্তু খুব বিশেষ মানুষ তাদের সম্মতির কথা, তাদের সমর্থনের কথা, তাদের সম্ভাব্য সমর্থনের কথা জানাননি। তাহলে আমি কিসের ভিত্তিতে বলতে পারি যে এই মানুষের সমর্থন এই দিকে থাকবে? অথবা আপনি বলতে পারেন হাড়ির একটা ভাত টিপলেই তো বোঝা যায় গোটা হাড়ির চাল সেদ্ধ হয়েছে কিনা। সেক্ষেত্রে ইউনিফর্মিটি থাকে, এখানে কোনো ইউনিফর্মিটি নেই। এবার প্রশ্ন আসে যে এই পরিমাণ যে ভোট পড়েছে, রেকর্ড ভোট পড়েছে, অবশ্যই রক্তপাতহীন নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনের সাধুবাদ প্রাপ্য।
তার মানে এইভাবে নির্বাচন করা যায়, তার মানে নির্বাচন কমিশন চাইলে এইভাবে নির্বাচন করতে পারে, করে না কেন? অন্য প্রশ্ন, এই পরিমাণ ভোট কেন পড়লো? এই পরিমাণ ভোট পড়ার একটা সম্ভাব্য কারণ আমার মনে হয়েছে, আপনি জানাতে পারেন আমাকে আপনি সহমত কিনা, যে এসআইআর এর ফলে অনেক মানুষ বেনাগরিক হওয়ার আশঙ্কায় ভুগেছেন। এবারে যদি ভোট না দিই তাহলে আমি বেনাগরিক হয়ে যেতে পারি, এই আশঙ্কায় ভুগেছেন। এরপরে আরেকটা কথা আমি বলতে চাই, আপনি যদি সহমত হন জানান, আপনি যদি দ্বিমত হন, দ্বিমত পোষণ করেন, তাহলেও তা জানাতে পারেন। 2006 সালে, আজ থেকে 20 বছর আগে, শেষবারের জন্য বাঙালি, পশ্চিমবাংলার মানুষ, বাংলা ভাষার মানুষ, বাংলায় কথা বলা মানুষ, পশ্চিমবাংলার অধিবাসী, তারা অস্তর্থক মানসিকতা নিয়ে, পজিটিভিটি নিয়ে, ইতিবাচক মনোভাব নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছিলেন, ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। শিল্প হবে, শিল্পায়ন হবে, কৃষির ভিতের ওপর দাঁড়িয়ে শিল্প হবে, কৃষি ভিত্তি শিল্প ভবিষ্যৎ, এই স্লোগান বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি দিয়েছিলেন এবং বিপুল সমর্থন লাভ করেছিলেন। তারপর থেকে একটা নির্বাচন, আপনি আমাকে বলুন দলমত নির্বিশেষে, এটা তথ্য, আপনি দ্বিমত হলে তথ্য সহকারে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারেন। 2011 সালের ভোট নেগেটিভিটির ভোট, রিজেকশনের ভোট। জনমত তৈরি করা হলো, বামফ্রন্টকে সরিয়ে দিতে হবে, পরিবর্তন চাই, তাতে একটা বড় অংশের মানুষ, এবং তাতে আজকের বিজেপি, তৃণমূল কংগ্রেস, তৎকালীন কংগ্রেস, অতি দক্ষিণপন্থী, অতি বাম, ছত্রধর মাহাতো, অজস্র শক্তি, ছোট বড় শক্তি, রামধনু জোট, তারা মাওবাদী কোট আনকোট, তারা একত্রিত হয়েছিলেন। 2016 ভোট, সেটাও কিন্তু একটা রিজেকশনের ভোট ছিল। প্রথম ভোটেই স্লিপ করছিল ঐতিহাসিকভাবে, তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2011 সালে জেতার পরেও। সেই ভোটে যদি বিজেপির উপস্থিতি না থাকতো তাহলে কিন্তু 2016 সালেই তৃণমূল কংগ্রেসের বিদায় অবধারিত ছিল। 100-র বেশি আসনে, 300 থেকে 3000-এর মধ্যে, 4000-এর মধ্যে মার্জিনে, যেটা খুব নেগলিজেবল মার্জিন, 3 থেকে 4% ব্যবধান, এইভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে বাম কংগ্রেসের নির্বাচনী সমঝোতা হয়েছিল। তারপর তো এলো 2021 সালের নির্বাচন, মাঝখানে লোকসভা নির্বাচন একাধিক, 2014 সালের লোকসভা নির্বাচন, 2019 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন, 2023 সালের পঞ্চায়েত নির্বাচন। 2021 সালে আপনারা একটা প্রবণতা লক্ষ্য করে দেখতে পারেন, সেখানেও কিন্তু বিজেপিকে জিতিয়ে দেওয়া প্রায় হয়েছিল, এবং দল বদলের একটা, মুকুল রায় প্রয়াত হয়েছেন, তার সেই ঐতিহাসিক কথা আমার বারবার করে মনে পড়ে। হ্যাঁ, যাই বিজেপি তাই ভারতীয় জনতা পার্টি, তাই তৃণমূল, যাই তৃণমূল তাই ভারতীয় জনতা পার্টি, এই ধরনের কিছু একটা কথা, এক্সাক্ট কোট আনকোট আমার মনে নেই, মানে তৃণমূল এবং বিজেপি যে এক, এই কথা তিনি বলেছেন, যে কথা বামেরা বারবার করে অভিযোগ করে থাকেন, এবং কার্যক্ষেত্রেও এর কিন্তু বেশ কিছু প্রমাণ পাওয়া যায়। একাধিক কেন্দ্রীয় সংস্থা, তাদের হ্রাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে থাকলেও, প্রধানমন্ত্রীর হাতে থাকলেও, অভিযোগের ওই গলাটলা অব্দি পৌঁছানো যায়, কান অব্দিও নয়, মাথা অব্দি তো নয়, অজস্র অভিযোগ রয়েছে, অজস্র অভিযোগ। আমি নতুন করে সেসবের কথা আর বলছি না, কোনো প্রোপাগান্ডা করছি না, করার প্রশ্নই ওঠে না। আমি জাস্ট কিছু তথ্যের কথা বলছি, কিছু তথ্যের কথা বলছি, ইনফরমেশন, আমার কিছু আইডিয়াজের কথা বলছি। 2021 সালে আপনাদের মনে থাকবে যে যে পরিমাণ মানুষ, যে পরিমাণ তৃণমূল কংগ্রেসের নেতা, তারা ভোটের আগে দলবদল করেছিলেন। দেবাংশু ভট্টাচার্য সেই বিখ্যাত কথা, যারা দলবদল তারা ফিরে আসতে চাইলে আমি চৌকাঠে শুয়ে থাকবো। তো দেবাংশু ভট্টাচার্য চৌকাঠে শুয়ে থাকার পরেও কিন্তু আমি জানি না তিনি শুয়েছিলেন কিনা, তাকে অন্য কোনোভাবে দাঁড় করানো হয়েছিল কিনা শায়িত অবস্থা থেকে, বা আদৌ শুয়েছিলেন কিনা, তারা পরে ফিরে এসেছেন। অতএব দলবদলের হিড়িকটা কিন্তু ভয়ঙ্কর বেশি রকমের ছিল। এবারে সেটা সে অর্থে দেখা যায়নি, পোস্ট পোল দলবদলের একটা সম্ভাবনা ইতিউতি দেখা যাচ্ছে। এর মধ্যে তো ভাইরাল হয়েছে লকেট চট্টোপাধ্যায়, তাপস রায়, আমি গতকালও আমার প্রতিবেদনে বলেছি, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দেখা করেছেন, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। কিসের ইঙ্গিত আমি জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপিতে জয়েন করবেন, সেটা কি লকেট চট্টোপাধ্যায়ের হাত ধরে, তাপস রায়ের হাত ধরে, নাকি তাপস রায়, লকেট চট্টোপাধ্যায় যারা পুরনো তৃণমূল, তারা আবার তৃণমূলে ফিরে যাবেন, সময় বলবে। অরূপ বিশ্বাস, সুজিত বসু প্রমুখ মানুষের বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে, আমি নিশ্চিত না হয়ে বলবো না, কিন্তু হলেও খুব অস্বাভাবিকতার কিছু নেই, কারণ এদের কাছে বাণিজ্য, এদের কাছে রাজনৈতিক ক্ষমতা, সেটাই শেষ কথা। যে ইডিওলজি, মানে দে আর নট ড্রিভেন বাই ইডিওলজি,
যে দলে থেকে আমি ক্ষমতাকে করায়ত্ত করতে পারবো, যে দলে থেকে আমি আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করতে পারবো, সেই দলে থাকবো। খুব পরিষ্কার কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে, সিপিআইএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, যে কোনো দল, আইএসএফ, এটা ওটা যা আছে যা আছে যা আছে, যা যা রাজনৈতিক দল এক্সিস্ট করে, তাদের নেতাদের কাছ থেকে কি আপনি কোনো মূল্যবোধ আশা করেন? আচ্ছা, আপনি বলুন তো, আমি কবিরাজকে একটা কথা বলছি, এক ধরনের কথা বলছি, আমি আবারও বললাম, আমি যুক্তির কথা বলছি, কালকে থেকে আপনি যদি দেখেন আমি জ্যোতিষীর কাছে গিয়ে জ্যোতিষ চর্চার কথা বলছি, আপনি আমাকে বিশ্বাস করবেন? এ কি বলে, এর তো কথার কোনো ভিত্তি নেই। যদি বিশ্বাস করেন না, আমার খুব দুর্ভাগ্য হবে সেটা। কেন করবেন? একটা মানুষের কথার তো মূল্য থাকতে হবে, ভ্যালু থাকতে হবে। আমি কোনো ভ্যালু অ্যাড তাতে করবো না। আজকে সোচ্চারে গলার শির ফুলিয়ে আমি যার বিরোধিতা করছি, কালকে তার হয়ে বলছি না না আমি ভুল করেছিলাম, এটা ঠিক, আবার পরশুদিন কি কি রিজেকশনের ভোট যারা বলছেন, তৃণমূল কংগ্রেসের উপর প্রবল রাগ। তৃণমূল কংগ্রেস নামটার উপরে রাগ নয়, এই শব্দটার উপর, তৃণমূল কংগ্রেস এই শব্দটার উপরে রাগ নয়, জোড়াফুল ঘাসের উপর জোড়াফুল চিহ্নের উপর রাগ নয়। তৃণমূল কংগ্রেস কোনো বায়বীয় বস্তু নয়। তৃণমূল কংগ্রেস কিছু মানুষ দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক দল, যাদের বেশ কিছু কাজের ওপর আপনার রাগ রয়েছে। সেই একই মানুষ যদি দল পরিবর্তন করে বিজেপিতে যায়, আপনি বিশ্বাস করেন রাতারাতি তারা রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যাবে? এটা সম্ভব? আদৌ সম্ভব? ভেবে বলুন তো। সময় এসেছে কিন্তু আমার আপনার সচেতন হওয়ার। আপনি যে দলই করুন, যে মতে আপনার বিশ্বাস থাক, যাই করুন, আপনি নাগরিক। আপনার আলোয় রাজনৈতিক দল আলোকিত। আপনি যদি সচেতন না হন বন্ধু, আপনার অধিকার কিন্তু কেউ রক্ষা করতে পারবে না, যে দল খুশি সরকারে আসুক। আপনাকে আপনার অধিকারের কথা ভেবে কিন্তু দাঁড়াতেই হবে ভোটের লাইনে, সোচ্চারে আপনার কথা বলতে হবে। কি কি ডিসকোর্স উঠে এসেছে এই নির্বাচনে? মাছ, বিরিয়ানি, আরো কত কিছু, এগুলো নির্বাচনের উপাদান, প্রচারের উপাদান হয়ে উঠছে। কেন? খুব খেলো করে দেখার কিন্তু কারণ নেই। আমাদের যা সংস্কৃতি, শুধু আমাদের কেন, যে কোনো জনগোষ্ঠীর, আপনি যদি উত্তরপ্রদেশে গিয়ে বাঙালি সংস্কৃতি চাপিয়ে দিতে চান, সেখানকার মানুষ তাতে ভালো থাকবেন না। এখানকার ইতিহাস, এখানকার ভূগোল, এখানকার পরিবেশ, এখানকার সংস্কৃতি সব অঙ্গাঙ্গিভাবে জড়িত, এখানকার কেন, পৃথিবীর সর্বত্র তাই। আপনি কিছু কিছু জিনিস ইমবাইব করতে পারেন, আত্মস্থ করতে পারেন, কিন্তু বেসিকটা যদি চেঞ্জ হয়ে যায়, আপনি ভালো থাকতে পারেন না, সম্ভব নয়। মণিপুরের সঙ্গে, অরুণাচল প্রদেশের সঙ্গে তামিলনাড়ুর সংস্কৃতি, এই ভারতবর্ষের এই বহুত্ববাদ, এই বিশালতা, এই বৈচিত্র্যের মধ্যে এই ঐক্য, এখানে এক দেশ, এক সরকার, এক ধর্ম, এই চলতে পারে না। মাছকে কেন আনতে হলো? যে না, বিজেপি এলে মাছ খাবে। আপনি ভাবুন, আপনার সংস্কৃতির মূলে কুঠারাঘাত। আপনি কি ধর্ম চর্চা করবেন? আপনি যদি আমার সঙ্গে কোনোদিন ব্যক্তিগত কথোপকথন হয়, বা এই নিয়ে আমি পর্বও করতে পারি, আমাদের যা প্রচলিত দেবদেবী যারা আছেন, তাদের যা যা পূজা অর্চনার যা যা প্রচলিত পদ্ধতি রয়েছে, তার বেশিরভাগের সঙ্গে আমি পরিচিত। যে মন্ত্র উচ্চারণ করে তাদের পূজা অর্চনা করা হয়, আমি সেই মন্ত্র কণ্ঠস্থ আমার, আমি বলতে পারি। বিশ্বাস অবিশ্বাস পরের কথা, কোনো কিছুর বিরোধিতা করার আগে সেটা জানা উচিত। আমি বিরোধিতাও করছি না, আমি পক্ষেও নেই, আমি আমি জানতে ভালোবাসি। একইভাবে আমি একাধিক আয়াত আপনাকে গড় গড় করে মুখস্থ বলতে পারবো, সূরা আমি বলতে পারবো। সেটা আমার ব্যক্তিগত পরিসর, সেটা আমার আপনাকে ওভার পাওয়ার করার কোনো যন্ত্র হতে পারে না। একটি রাজনৈতিক দল, একটি সরকারের কাছ থেকে আপনি কি চান? খুব বেশি কিছু চান? আমার মনে হয় না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চাকরি হবে, স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাস্তাঘাট ভালো হবে, জল হবে, আলো হবে, এই তো। আপনাকে ব্যবহার করে যদি কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দল হোক, সেই দল তাদের স্বার্থ সিদ্ধির কথা ভাবে, আপনি তার ব্যবহার্য টুল হয়ে যাচ্ছেন কিনা, টয় হয়ে যাচ্ছে কিনা,
খেয়াল না হয়ে যাচ্ছেন কিনা আপনাকে ভাবতে হবে। যে দলই সরকারে আসুক, এক্সিট পোল সত্যি হবে না মিথ্যা হবে আমি সেই জায়গায় যাচ্ছি না, যাওয়া সম্ভব নয়, বিশ্বাস করা সম্ভব না। আমি কিছুতেই বিশ্বাস করবো না যদি এই এক্সিট পোল ঘটনাচক্রে মিলেও যায়, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার মধ্যে প্রশ্ন থাকবেই। কারণ বেসরকারি সংস্থার পক্ষে আপনি বলুন, আমি তো বললাম, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে কখনো? খুব কম মানুষ তো আমার প্রতিবেদন দেখেন না, দেখছেন না, আমাকে অন্তত কখনো হয়নি। বা আমি যাদেরকে জিজ্ঞেস করেছি, জানতে চেয়েছি কোনোভাবে, যারা পার্টিজান নন, যারা সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, মাস স্কেলে তাদের মনোভাব আমাকে জানিয়েছেন এমনটা না। এই সাইলেন্স কিসের পক্ষে? এসআইআর এর বিরুদ্ধে, নাকি চাকরি চুরির বিরুদ্ধে, নাকি কারখানা তৈরির পক্ষে, নাকি কর্মসংস্থানের পক্ষে? একমাত্র চৌঠা জন। সেক্ষেত্রে আবার ইভিএম ট্যাম্পারিং ইত্যাদি অনেক প্রশ্ন উঠে আসে। ইভিএম বদল করে দেওয়া স্ট্রং রুম থেকে আমি বলছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন, টুইটার ভিজিট করতে পারেন, এক্স, সেখানে তিনি 9 মিনিট 37 সেকেন্ড 38 সেকেন্ডের মধ্যে একটি ভিডিও বানিয়েছেন, বার্তা দিয়েছেন। আজকে আমি খুব পরিষ্কার করে একটা কথা, শেষ কথা আমার যেটা বলার, এক্সিট পোল সত্যি হবে না মিথ্যা হবে সেটা পরের কথা। মানুষ কাকে সমর্থন করবেন, যাকেই সমর্থন করুন, যে দলই সরকারে আসুন, মানুষকে সম্মান করুন। আমি বারবার করে বলছি, যে বা যারা সরকারে আসুন, মানুষকে সম্মান করুন, মানুষের ইস্যুতে কথা বলুন, গঠনমূলক কথা বলুন। 2011 সালে কেউ ভাবেনি 2026 সালে তৃণমূলের বিরুদ্ধে যথেষ্ট জনমত গড়ে উঠবে। 2006 সালে কেউ ভাবেনি 2011 সালে সিপিআইএম এর বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী জনমত গড়ে উঠবে। 2026 সালে যারা সরকারে আসতে চাইছেন বা আসার সম্ভাবনা তৈরি হয়েছে, 2031 সালে যে তাদের গতি সম্পূর্ণ উল্টে যাবে না কেউ বলতে পারে না। মানুষ একমাত্র নির্ণায়ক শক্তি। মানুষকে সম্মান করুন, মানুষের কথা বলুন, নিজের কথা নয়। মানুষকে অনুরোধ করব, যে দল, যে মানুষ নির্বাচনী স্বার্থের জন্য, আদর্শ পরিবর্তন হতেই পারে, মন পরিবর্তন হতেই পারে, নির্বাচনী স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, নিজের উন্নয়নের জন্য দল পরিবর্তন করবেন এবং আপনাকে মিথ্যের দ্বারা পরিচালিত করবেন, আপনি তাকে সমর্থন করবেন না নিজের স্বার্থে। আপনি যেই হন, সে রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হন না কেন, তিনি সিপিআইএম করতে পারেন, তিনি তৃণমূল করতে পারেন, তিনি বিজেপি করতে পারেন, তিনি কংগ্রেস করতে পারেন, তিনি আইএসএফ করতে পারেন, তাকে জিজ্ঞেস করুন, আপনি তো গতকাল এক কথা বলেছিলেন, আজকে যেটা বলছেন সেটা সত্যি না গতকাল যেটা বলেছিলেন সেটা সত্যি। কেন এই পরিবর্তন? আমাদের সচেতন হওয়ার সময় এসেছে, মাথা তুলে দাঁড়ানোর সময় এসেছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রত্যেকটি, আমি শুধুমাত্র ভারতবর্ষের কথাই যদি বলি, এই বিরাট দেশ, পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, এই বিরাট দেশ, এই বিরাট তার বহুত্ব, এত ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্য, এত কিছু, একে এক সুতোয় বেঁধে ফেলা, এক ধরনের মনোক্রম তৈরি করা, মনোপলি তৈরি করা, একটা হেজিমনি তৈরি করা, কালচারাল হেজিমনি, পলিটিক্যাল হেজিমনি, ইকোনমিক হেজিমনি, আধিপত্য তৈরি করা, এটা সম্ভব না। এটা করা অবৈজ্ঞানিক। কারণ পশ্চিমবঙ্গের বাস্তবতার সঙ্গে অরুণাচল প্রদেশের বাস্তবতা মেলে না, অরুণাচল প্রদেশের বাস্তবতার সঙ্গে কাশ্মীরের বাস্তবতা মেলে না, কাশ্মীরের বাস্তবতার সঙ্গে মেঘালয়ের বাস্তবতা মেলে না, মেঘালয়ের বাস্তবতার সঙ্গে কন্যাকুমারীর বাস্তবতা মেলে না। সবটাই ভারতবর্ষ। সব জায়গায় মানুষের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব খাদ্যাভ্যাস, সবকিছু রয়েছে। এবং গতকালও বলেছিলাম, আজকেও বলছি, যারা হিংসা চাষ করছেন যে কোনো দল, সেই কুৎসিততম মিমটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে মিমটি বানানো হয়েছিল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, বিরোধী দলনেতার বিরুদ্ধে, যে কোনো মানুষের বিরুদ্ধে আপনার বক্তব্য থাকতেই পারে, থাকাটা খুব স্বাভাবিক, গণতন্ত্রের সেটাই সৌন্দর্য। কিন্তু রুচির, শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে একজন ভদ্রমহিলাকে যেভাবে তার যৌনতার ওরিয়েন্টেশনের দিক থেকে মেলায়ন করা হয়েছে, অ্যাসল্ট করা হয়েছে, যে ধর্ষকামী মনোভাব, যে স্যাডিস্ট মনোভাব, তাকে ঘৃণা জানাই। প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, সাধারণ মানুষ হোক, প্রত্যেক মানুষের ব্যক্তি মর্যাদা সবার উপরে, তার উপরে কিছু হতে পারে না। ব্যক্তির মর্যাদা। প্রত্যেকে ভালো থাকুন, সঙ্গে থাকুন। এক্সিট পোল সত্যি হবে না মিথ্যা হবে পরের কথা। চৌঠা মের পর প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমার হাত জোর করে অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, কোনো ধরনের হিংসাশ্রয়ী মনোভাব যেন গ্রহণ করবেন না। শান্তি থাকুক, শান্তি থাকুক।
যেভাবে ভোট হয়েছে ভোটের পরেও যেন যে দলই সরকার করুন না কেন কোনো মায়ের কোল যেন খালি না হয়, রক্তপাত যেন না হয়। প্রত্যেকে ভালো থাকুন, নিজের অধিকারের কথা ভেবে এগিয়ে যান এবং সার্বভৌমত্বের কথা মনে রাখুন। আমার রাজ্য আমার দেশ, কোনো বৈদেশিক শক্তি বা কোনো বাইরের শক্তি যদি কোনোভাবে আমার অস্তিত্বের মূলে কুঠারাঘাত করতে আসে, অবশ্যই তার বিরুদ্ধে সোচ্চার হন। আমার সমালোচনা আমার মুখ্যমন্ত্রীর প্রতি আমার সমালোচনা, আমার প্রধানমন্ত্রীর প্রতি আমার সমালোচনা, আজকে বাইরের কোনো দেশ, মেবি ইট চায়না, মেবি ইট পাকিস্তান, মেবি ইট ইউএসএ, এনিবডি, তারা আমার দেশের প্রধানমন্ত্রীকে আমি কিভাবে ট্রিট করব সেই কনসেপ্ট যদি তৈরি করতে চান, সবার আগে সোচ্চার হব আমরা আমাদের এই চ্যানেল। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।